হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি। তো আজকে আমরা এই ক্লাসে শুরু করব একমাত্রিক গতি বা ওয়ান ডিমেনশনাল মোশন। তো আজকের লেকচারটা হচ্ছে লেকচার নাম্বার 11। ওকে, ক্লাস নাম্বার 11। তো সরল রেখা বা একমাত্রিক গতি মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা সরল রেখা বরাবর গতি। তো এই চ্যাপ্টারটা পড়ার আগে আমরা প্রথমে দেখে নিই আমরা গতি বা স্থিতি বলতে এক্স্যাক্টলি কি বোঝাই। তো ধরে নাও এটা একটা বস্তু, তো তুমি নিশ্চয়ই বলবে যে এই বস্তুটা স্থির অবস্থায় আছে, তাই তো? তুমি বলবে এটা স্থির অবস্থায় আছে। এবার এটা যদি এরকম ভাবে চলতে শুরু করে তখন তুমি বলবে এটা চলনশীল একটা বস্তু যেটা চলছে, তাই তো? আচ্ছা, এবার যদি একটা জিনিস আমি করি, আমি এই বস্তুটাকে এখানে নিয়ে দাঁড়িয়ে আছি আর তোমাকে আমি বললাম তুমি না চাঁদে চলে যাও। চাঁদ থেকে তুমি একটা দূরবীন লাগিয়ে এটা দেখছো। হুম, চাঁদ থেকে তুমি একটা দূরবীন লাগিয়ে এটা দেখছো, তখন তুমি কি দেখবে যে পৃথিবীটা ঘুরছে। পৃথিবীর সাথে সাথে আমার সাথে এই যে বস্তুটি, যেটাকে তুমি প্রথমে স্থির বলেছিলে চাঁদে যাওয়ার আগে, সেটাও দেখবে পৃথিবীর সাথে সাথে আমার সাথে সাথে ঘুরছে। তো তুমি চাঁদ থেকে যদি দেখো তাহলে এই বস্তুটাকে কি মনে হবে? যে এটা স্থির নয়, তাই তো? তার মানে এই যে ব্যাপারটা, এই যে স্থিতি ও গতি, এই ব্যাপারটা একটু গোলমেলে ব্যাপার, একটু গন্ডগোলের ব্যাপার। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে একটা বস্তু স্থির না গতিশীল অবস্থায় আছে, সাথে সাথে তোমাকে এটাও বলে দিতে হবে যে কার সাপেক্ষে বস্তুটার অবস্থানের বা অবস্থার কথাটা আমরা বলছি। মানে আমি যদি বলি এই বস্তুটি স্থির আছে, এর মানে হচ্ছে এই বস্তুটি আমার সাপেক্ষে, বা তুমি যদি স্থির অবস্থায় থাকো তোমার সাপেক্ষে এটা স্থির। হুম, কিন্তু তুমি যদি ধরো একটা বাসের ওপর উঠে পড়লে, সেই বাসের সাপেক্ষে তুমি যদি এটাকে দেখো, বাসটা চলছে, তখন মনে হবে এই বস্তুটি গতিশীল। কারণ তুমি যদি বাস থেকে এটাকে দেখো, ধরো এইটাই বাসে করে তুমি যাচ্ছ, তোমার সাপেক্ষে মনে হবে এটা যেন পেছন দিকে যাচ্ছে, তাই না? বাসে যাওয়ার সময় তোমরা দেখবে জানলা দিয়ে যদি তোমরা বাইরে তাকাও, তখন মনে হবে যে আশেপাশের যে গাছপালাগুলো সেগুলো যেন পেছনের দিকে যাচ্ছে। কিন্তু তুমি যদি মাটিতে দাঁড়িয়ে থাকো, কোনো গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকো, তখন কি মনে হবে? যে তোমার সাপেক্ষে গাছপালাগুলো স্থির আছে, তাই তো? তার মানে যখনই কোনো বস্তুর অবস্থার কথা আমরা বলছি, তার সাথে সাথে আমাদের এটাও বলতে হবে যে কার সাপেক্ষে আমরা সেই অবস্থার কথাটা জিজ্ঞেস করছি, তাই তো? তার মানে কোনো একটা বস্তুর গতি বা স্থিতির অবস্থা বোঝাবার জন্য তোমাকে যেটা বলে দিতে হবে সেটা হচ্ছে কার সাপেক্ষে আমি জিজ্ঞেস করছি, তাই তো? এই যে এক্ষুনি আমি পেনটার কথা বললাম, সেখানে আমি কার সাপেক্ষে জিজ্ঞেস করছিলাম? তোমার সাপেক্ষে জিজ্ঞেস করছিলাম, তাই তো? তার মানে পরম স্থিতি বা চরম গতি বলে কিছু হয় না। এই দুটো কথার মানে কি? পরম স্থিতি মানে কোনো একটা বস্তু যেটা এই ইউনিভার্সের যে কোনো বস্তুর সাপেক্ষে স্থিতিশীল অবস্থায় আছে। সেটা কি কখনো সম্ভব? যেটা আমি বললাম যে এটা আমার সাপেক্ষে স্থির আছে, কিন্তু তুমি যদি চাঁদে গিয়ে বসে থাকো বা তুমি যদি কোনো একটা গাড়িতে বসো, তোমার সাপেক্ষে এটা স্থির নয়। তার মানে পরম স্থিতি বলে কিছু হয় না, আবার চরম গতি বলেও কিছু হয় না। চরম গতি মানে এমন একটি বস্তুর অবস্থা যেখানে বস্তুটি পৃথিবীর যে কোনো বস্তুর সাপেক্ষে সর্বদা গতিশীল। সেটা কখনোই সম্ভব নয়। কারণ এই বস্তুটি যদি তোমার সাপেক্ষে গতিশীল হয়, ধরে নাও তুমি একটি গাড়িতে করে যাচ্ছ। গাড়িতে করে যাচ্ছ, এবার গাড়ির মধ্যে আমি আছি আর তুমি আছো। তো তোমার সাপেক্ষে আমি স্থির, আমার সাপেক্ষে তুমি স্থির। কিন্তু যদি তোমার এক বন্ধু মেঝেতে বা কোনো একটা গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকে, তো তার সাপেক্ষে আমরা উভয়ে কিন্তু গতিশীল, তাই তো? তার মানে এর সাপেক্ষে আমরা গতিশীল হলেও আমরা কিন্তু একে অপরের সাপেক্ষে গতিশীল নই। তার মানে চরম গতি বলেও কিছু কিন্তু বাস্তবে এক্সিস্ট করে না। ওকে, আচ্ছা, তাহলে তোমরা এটা বুঝতে পারলে যে কোনো বস্তুর গতি বা স্থিতির অবস্থার জন্য তোমাকে বলে দিতে হবে যে কার সাপেক্ষে তুমি ব্যাপারটা জিজ্ঞেস করছো। তো সেই যার সাপেক্ষে এটা জিজ্ঞেস করা হয়, সেটাকে বলা হয় নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্র বা রেফারেন্স ফ্রেম। মানে কি এটার মানে বোঝার জন্য এই ব্যাপারটা লক্ষ্য করো। আমি বলছি যে এই গাড়িটি গতিশীল। গতিশীল।
এবার ব্যাপারটা হচ্ছে এই গাড়িটি গতিশীল কথাটার কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা কোনো অর্থ নেই। আমাকে যেটা কমপ্লিট ইনফরমেশন দেওয়ার জন্য যেটা আমাকে বলতে হবে যে গাড়িটি কার সাপেক্ষে গতিশীল, তাই না? তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমি বললাম যে গাড়িটি তোমার সাপেক্ষে গতিশীল। এবার তোমার সাপেক্ষে ওর অবস্থান নির্ণয় করার জন্য যেটা আমি করব সেটা হচ্ছে তোমার সাথে না আমি একটা এরকম অক্ষ কল্পনা করব, যেন একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ তোমার সাথে আমি ফিক্স করে দিয়েছি। একটা এক্স ওয়াই অক্ষ ফিক্স করা রয়েছে। মানে কি হলো ব্যাপারটা, যে তোমার সাপেক্ষে এবার আমি গাড়িটির অবস্থান বলতে পারবো, গাড়িটি কোন দিকে যাচ্ছে সবকিছু বলতে পারবো। তার মানে এই যে তুমি আর তোমার সঙ্গে এই যে কাল্পনিকভাবে এই যে কাল্পনিকভাবে একটা যে অক্ষ লাগিয়ে দিলাম আমি, এই অক্ষের সাহায্যে বা তোমার সাহায্যেই এখন তুমি মানে এই এক্স ওয়াই অক্ষ, হ্যাঁ, তো তোমার সাপেক্ষে এই আর তুমি দাঁড়িয়ে রয়েছে মূল বিন্দুতে, তো তোমার সাপেক্ষে আমি বলতে পারবো গাড়িটি কোন দিকে যাচ্ছে, কোথায় আছে, গাড়িটির গতিবেগ কত, স্পিড কত, সব বলতে পারবো আমরা। তো এই যে তুমি বা যে কোনো অবজারভার বা যার সাপেক্ষে আমি কোনো একটা বস্তুর গতি বা স্থিতি ডেসক্রাইব করছি তাকে বলা হয় নির্দেশতন্ত্র বা রেফারেন্স ফ্রেম। তার মানে এখন থেকে যখনই আমি তোমাদের আমি ভেক্টর পড়াবার সময় আমি অনেকবার ওরকম অক্ষ এঁকেছি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, মূল বিন্দু থেকে আমি বিভিন্ন ভেক্টরের পজিশন ওইসব বের করেছিলাম। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই এই যে কোনো ধরনের এরকম অক্ষ আঁকা মানেই সেটা হচ্ছে একটা রেফারেন্স ফ্রেম, যেন এই অক্ষের মূল বিন্দুতে কেউ একজন দাঁড়িয়ে আছে, সেই পুরো ব্যাপারটাকে অবজার্ভ করছে বা সেই পুরো ব্যাপারটাকে নোটিস করছে। তো তার সাপেক্ষেই আমি প্রত্যেকটার গতিবেগ বা মানে প্রত্যেকটা ডাইনামিক্স আমরা বিচার করব। আচ্ছা, সবসময় যে এই মানুষটিকে আঁকা হবে সেরকম না, মাঝে মধ্যে জাস্ট অক্ষটাকেই আমরা আঁকবো, মোস্ট অফ দ্য টাইম আমরা অক্ষটাকেই বা অ্যাক্সিসগুলোকেই আঁকবো। তো সেক্ষেত্রে ধরে নিতে হবে যে ওই অ্যাক্সিসের মূল বিন্দুতে কেউ একজন রয়েছে যে ওটাকে দেখছে। আচ্ছা, ফিজিক্সের প্রবলেমে সবসময় যে কার সাপেক্ষে যাচ্ছে বলে দেওয়া হয় সেটা নয়, কার সাপেক্ষে সেটা যদি বলে দেওয়া না থাকে তার মানে ধরে নিতে হবে যে কারোর একটা সাপেক্ষে যে একটা গ্রাউন্ডে স্থির অবস্থায় আছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে নির্দেশতন্ত্রটাকে আমরা কি করে বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে ডিফাইন করব। ওকে, আচ্ছা, এবার ধরে নাও তোমাকে কেউ বলল যে চাঁদের গতি তোমাকে বিশ্লেষণ করতে হবে, যে চাঁদটা কিভাবে কোন দিকে যাচ্ছে, কখন কোথায় থাকছে, সেই গতিবেগটা, চাঁদের যে গতিপথটা সেটা তোমাকে বিশ্লেষণ করতে হবে। তো সেক্ষেত্রে তোমার পক্ষে সুবিধাজনক হচ্ছে যে তুমি পৃথিবী থেকে চাঁদটাকে দেখছো, জানো পৃথিবীর সাথে একটা এরকম অক্ষ আছে, পৃথিবীর সেন্টার থেকে এখানে মূল বিন্দুটা আছে, সেখান থেকে তুমি চাঁদের গতিপথটা নোটিস করছো। কিন্তু তুমি যদি বলো যে না আমি পৃথিবী থেকে না, আমি সূর্য থেকে দেখব, সূর্য থেকে চাঁদের গতিপথ আমি বিশ্লেষণ করব, তো তুমি কি করলে, তুমি পৃথিবীতে না থেকে সূর্যে গিয়ে ওখানে একটা এরকম কাল্পনিক অক্ষের সাহায্যে তুমি চাঁদের গতিপথ বিশ্লেষণ করতে শুরু করলে। কোনটা বেটার হবে, কোনটা বেশি সুবিধাজনক হবে, তোমার কি মনে হয়? আমার তো মনে হয় আমি যদি পৃথিবীতে থাকি তাহলে চাঁদের যে গতিপথ বিশ্লেষণটা অনেক বেশি ইজি হবে, কারণ চাঁদ সবসময় পৃথিবীর চারদিকে ঘোরে, তাই তো? চাঁদের গতিপথটা যদি আমি দেখি, চাঁদ সবসময় পৃথিবীর চারদিকে এরকম করে ঘুরছে। আচ্ছা, এবার পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, তাই তো? পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। এবার তুমি যদি সূর্যের সাপেক্ষে চাঁদটাকে দেখো, তাহলে কি হবে? পৃথিবী ঘুরছে, পৃথিবীর চারদিকে চাঁদ ঘুরছে, তার মানে কি খুব কমপ্লেক্স একটা মোশন হবে, তাই না? খুব কমপ্লিকেটেড হয়ে যাবে তুমি যদি সূর্য থেকে চাঁদের গতিপথ বিশ্লেষণ করা শুরু করো, তাই না? কারণ কি হবে ব্যাপারটা, এ এদিকে আসবে, এ এর সাথে ঘুরছে আর এ স্থির আছে, তাই তো? অ্যাকচুয়ালি সূর্যও কিন্তু স্থির নেই, সূর্য কিন্তু বিভিন্ন গ্যালাক্সির মধ্যেও কিন্তু ঘোরে, হ্যাঁ, কিন্তু আমাদের সৌরজগতের সাপেক্ষে আমরা
ধরে নিই যেন সূর্য সৌরজগতের মধ্যে সেন্টারে ফিক্সড, তার চারদিকে এরা ঘুরছে। তাই তো? আচ্ছা, তার মানে তুমি এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে যদি আমাকে চাঁদের গতি বিশ্লেষণ করতে হয়, তাহলে আমার ক্ষেত্রে পৃথিবীর সেন্টারে যদি আমার মানে এই অ্যাক্সেসগুলো রাখি, পৃথিবীর সেন্টারে যদি আমি নির্দেশতন্ত্রটা নিয়ে যাই বা রেফারেন্স ফ্রেমটা নিয়ে যাই, সেক্ষেত্রে চাঁদের গতি বিশ্লেষণ করা অনেক বেশি সুবিধাজনক। সূর্যর ক্ষেত্রে কিন্তু সূর্যর থেকে যদি আমি চাঁদের গতি বিশ্লেষণ করি, সেটা কিন্তু চাঁদের গতিটা ও চাঁদ যেভাবে ঘুরছে সেভাবেই ঘুরবে, কিন্তু বিশ্লেষণ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে এখান থেকে। কারণ এখান থেকে কি হবে, চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে, পৃথিবী আবার সূর্যের চারদিকে ঘুরছে, তার মানে কি চাঁদটা এরম 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 হতে হতে যাবে, তাই না? সেক্ষেত্রে এখান থেকে দেখাটা খুব ডিফিকাল্ট। তো এরকম কিছু কিছু প্রবলেমের জন্য আমরা কিছু কিছু পার্টিকুলার জায়গায় যদি রেফারেন্স ফ্রেমটা ফিক্স করি বা নির্দেশতন্ত্রটা নিয়ে যাই কোনো কোনো পার্টিকুলার জায়গায়, সেক্ষেত্রে আমার কাছে কিন্তু গতিবেগ বিশ্লেষণ করাটা অনেক বেশি সোজা হয়ে যায়। এরকম ধরনের নির্দেশতন্ত্রকে আমরা বলি সুবিধাজনক নির্দেশতন্ত্র। তো সিমিলারলি তোমাকে যদি কেউ বলে যে শনি গ্রহের একটা উপগ্রহ গতি তুমি বিশ্লেষণ করো, শনি গ্রহের একটা উপগ্রহ আছে, তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, টাইটান বলে একটা উপগ্রহ আছে শনির, ঠিক আছে? তো তোমাকে কেউ বললো যে শনি গ্রহের একটা যে উপগ্রহ আছে, যেমন নাসা বা ইসরো এরা তো এইসবই করে, তো সেক্ষেত্রে তোমাকে বলা হলো যে শনি গ্রহের উপগ্রহের যে গতিপথ আছে সেটা বিশ্লেষণ করো। তো তুমি সেক্ষেত্রে কি করলে, তুমি আবার কি করলে যে ধরো এইখানে আরো দূরে একটা শনি গ্রহ আছে, শনি গ্রহ তো এরকম বলয় ফলয় থাকে, অবভিয়াসলি এটা অনেক বড় হবে পৃথিবীর থেকে, আমি জাস্ট ছোট করে আঁকছি। তো তার এখানে ধরো একটা উপগ্রহ আছে যার নাম ধরো টাইটান। এবার টাইটানের গতিপথ তোমাকে বিশ্লেষণ করতে হবে, টাইটান কিন্তু শনির চারদিকে ঘুরপাক খাচ্ছে। এবার তুমি কি করলে, তোমাকে আমি বলেছিলাম যে পৃথিবীতে এই অ্যাক্সিসটা রাখলে সুবিধা হয়, তুমি কি করলে পৃথিবীতে এই অ্যাক্সিসটা রেখে তুমি টাইটানের গতিপথ তুমি বিশ্লেষণ করছো। সেটা কি সুবিধাজনক হবে? হবে না, কারণ টাইটান তো শনির চারদিকে ঘুরছে, তাই না? তুমি পৃথিবী থেকে যদি ওর মানে ডাইনামিক্সটা দেখতে শুরু করো, তখন খুব কমপ্লেক্স হয়ে যাবে, খুব কমপ্লিকেটেড হবে। শনি এদিকে ঘুরছে সূর্যের চারদিকে, টাইটান আবার শনির চারদিকে ঘুরছে, পৃথিবীও ঘুরছে, সবাই ঘুরছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, যে এই অ্যাক্সিসটা নিয়ে যেতে হবে শনি গ্রহের ওপর দিয়ে, তার রেসপেক্টে আমি বিশ্লেষণ করব এর যে গতিপথটা কিভাবে কি হচ্ছে, তাই তো? তার মানে বোঝা গেল যে সুবিধাজনক নির্দেশতন্ত্রটা কোনো একটা পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে যেটা সুবিধা হবে সেই অনুযায়ী আমাকে সুবিধাজনক নির্দেশতন্ত্রটা একটা জায়গায় নিয়ে যেতে হবে। ধরে নাও আরেকটা আমি যদি এক্সাম্পল দিই, আচ্ছা যদি আরেকটা উদাহরণ আমি দিই, ধরে নাও এরকম একটা বাস যাচ্ছে, এই রেখা বরাবর একটা বাস যাচ্ছে, আর আমি তোমাকে তিনখানা নির্দেশতন্ত্র দিয়েছি, তিনটে ডিফারেন্ট রেফারেন্স ফ্রেম, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, যারা এই বিভিন্ন পয়েন্টে এরকমভাবে রাখা আছে। ওকে, তাহলে তুমি বলো যে কোন রেফারেন্স ফ্রেমটার আমি যদি নিই, সেক্ষেত্রে এই বাসের মোশনটা, বাসের যে গতিটা বিশ্লেষণ করা অনেক ইজি হবে। আমি যদি এখানে বসে দেখি তাহলে কি হবে, বাসটাকে আমি এখান থেকে দেখবো এইদিকে যাচ্ছে, তার মানে আমি যদি প্রত্যেকটা লোকেশন এরমভাবে ট্র্যাক করতে করতে যাই, তাহলে এরমভাবে যাবে ব্যাপারটা, তাই তো? বাসটা মানে তার কিছুক্ষণ পরে এখানে আসবে, তার কিছুক্ষণ পরে এখানে আসবে, তার মানে কি আমি যদি এখান থেকে দেখি তাহলে এইভাবে ব্যাপারটা চেঞ্জ হতে হতে যাবে। আবার এখান থেকে যদি দেখি ব্যাপারটা এখানে, তারপরে এখানে, তারপর এখানে, তাই তো? মানে বাসের যে আমি যদি অবস্থান ভেক্টরগুলো দেখি তাহলে এইভাবে চেঞ্জ হতে হতে যাবে। কিন্তু আমি যদি এইখানে আমার রেফারেন্স ফ্রেমটা রাখি, তো সেক্ষেত্রে দেখো খুব ইজি হয়ে যায় না, একই সরল রেখা বরাবর যাচ্ছে, তো আমি জাস্ট বলে দেবো যে বাসের অবস্থানটা হচ্ছে x1 বা কিছুক্ষণ পরে x2, হ্যাঁ, এরকম করে, তার মানে এক্ষেত্রে কি ভেক্টরটা জাস্ট এরকম করে বাড়তে বাড়তে যাবে। তো অবশ্যই আমার গতিবেগ বিশ্লেষণটা অনেক ইজিয়ার হয়ে যাবে, তাই না? এইসব জায়গায় থাকলে অনেক ডিফিকাল্ট হতো, কারণ এক্স ওয়াই প্রত্যেক মানে এইসব এরম ভাবে ভাবে চেঞ্জ হচ্ছে আর কি, সেটা যেটা মানে সরল রৈখিকভাবে চেঞ্জ হচ্ছে না ব্যাপারটা সবসময়, তাই তো? তার মানে আমি যদি এই 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 ক্ষেত্রে এইখানে আমার রেফারেন্স ফ্রেমটা রাখি, সেক্ষেত্রে কিন্তু অনেক ইজিয়ার হবে আমার এই গতিপথ বিশ্লেষণটা।
তার মানে প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে তোমরা সেটা আস্তে আস্তে প্রবলেম করতে করতে অনেক ক্লিয়ার হবে যে একটা প্রবলেমের জন্য কোন ধরনের রেফারেন্স ফ্রেম বা নির্দেশতন্ত্র নিলে আমার প্রবলেমটা সলভ করতে সুবিধা হবে, সেটা তোমাদের আস্তে আস্তে কিছু অঙ্ক করতে করতে তোমাদের সেই ধারণাটা আস্তে আস্তে তৈরি হবে। ওকে, আচ্ছা, তার মানে তোমরা এতদূর অবধি কি কি শিখলে? যেটা শিখলে সেটা হচ্ছে যে 1 নম্বর হচ্ছে স্থিতি ও গতি হচ্ছে আপেক্ষিক। স্থিতি ও গতি হচ্ছে আপেক্ষিক। 2 নম্বর হচ্ছে নির্দেশতন্ত্র। আর কি শিখলে? যে কোনো একটা প্রবলেমের জন্য তো আমাদের যেটা দেখতে হবে যে কোনো একটা পার্টিকুলার প্রবলেম সলভিং এর জন্য আমাদের কোন নির্দেশতন্ত্রটি সুবিধাজনক হয়। ওকে, তাহলে আমরা এবার দেখি কি কি ধরনের নির্দেশতন্ত্র আমাদের কাছে থাকতে পারে। ওকে, আচ্ছা, এবার আমরা দেখে নিই নির্দেশতন্ত্রের কি কি প্রকার আমাদের হতে পারে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কার্টেজীয় বা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা নির্দেশতন্ত্র। ওকে, আচ্ছা, এটা একজন ম্যাথমেটিশিয়ান ডেকার্তে উনি এটা প্রচলন করেছিলেন, সেই জন্য এটার নাম কার্টেসিয়ান। তো এর মধ্যে তো এটা 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 তোমাদের কাছে খুবই পরিচিত যে আমার যদি ধরো একটা 1 ডিমেনশনাল মোশন থাকে, ধরো কোনো একটা সরলরৈখিক গতি আমাকে বিশ্লেষণ করতে হবে, সেক্ষেত্রে আমি কি নিই? একটা মূলবিন্দু নিই আর এক্স অক্ষটা নিই। এই সবগুলোই কিন্তু কার্টেসিয়ান নির্দেশতন্ত্রের মধ্যেই পড়ে। তো সেক্ষেত্রে আমি এরকম একটা কোঅর্ডিনেট সিস্টেম নেব যেখানে মূলবিন্দু আছে আর একটা এক্স ডিরেকশন বা এক্স অক্ষ আছে। আচ্ছা, যদি আমাকে একটা 2 ডিমেনশনাল মোশন আমাকে করতে হয়, ডেসক্রাইব করতে হয়, যেমন ধরো না পিঁপড়ের গতি। হ্যাঁ, পিঁপড়ে ধরো একটা মেঝেতে ঘুরছে, লিখে দিই পিঁপড়ের গতি মেঝেতে। হ্যাঁ, মেঝেতে বা টেবিলে পিঁপড়ের গতি। সেক্ষেত্রে কি হয়? পিঁপড়ে ওই মেঝের মধ্যেই বা টেবিলের মধ্যেই ঘোরাফেরা করে, সেটা একটা কি 2 ডিমেনশনাল মোশন, তাই তো? সেক্ষেত্রে আমার কি কি লাগবে? ধরো পিঁপড়েটা এখানে আছে। হ্যাঁ, পিঁপড়েটার গতি আমাকে বিশ্লেষণ করতে গেলে আমার দুটো কোঅর্ডিনেট লাগবে, এক্স লাগবে আর ওয়াই লাগবে। তো সেক্ষেত্রে এটাকে বলে 2 ডিমেনশনাল কার্টেসিয়ান রেফারেন্স ফ্রেম বা কোঅর্ডিনেট সিস্টেম, যেখানে মূলবিন্দু আছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এটা আছে। আচ্ছা, ধরো কোনো একটা পাখির গতিবেগ আমাকে করতে হবে। পাখি কি করে? পাখি তো উড়ে বেড়ায়, তাই তো? সেক্ষেত্রে আমার কি লাগবে? এক্স ওয়াই আর জেড তিনটে এই লাগবে, তাই তো? এরকমভাবে পাখি ধরো উঠছে, তো সেক্ষেত্রে আমাকে পাখির একটা পার্টিকুলার টাইমে আমাকে যদি পাখির মোশনটা বা গতিবেগটা বা অবস্থানটা নির্ণয় করতে হয়, আমার কি কি লাগবে? তিনটে এ লাগবে, তাই না? এক্স ওয়াই আর জেড তিনটের মান লাগবে। তো সেক্ষেত্রে আমাদের এরকম ধরনের একটা কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করতে হবে। আর এগুলো প্রত্যেকটাকেই বলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, 1D 2D বা 3D। ডি মানে ডাইমেনশনাল আর কি। আচ্ছা, এবার এটা তো গেল, কার্টেসিয়ান গেল। এবার আরেকটা নতুন ধরনের কোঅর্ডিনেট সিস্টেম আমরা শিখবো, যেটাকে বলে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তো এক্ষেত্রে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে ধরে নাও তুমি একটা এরকম গোল মাঠে, এটা ধরো তুমি এই পি বিন্দুতে তুমি কি করছো? এরকমভাবে গোলীয় বৃত্তাকার পথে ঘুরপাক খাচ্ছ, তাই না? অনেক সময় স্কুলের যে কম্পিটিশনগুলো হয় রানিংয়ের 400 মিটার, কি হয়? এরকম করে গোল গোল করে ঘুরতে থাকে, তাই না? তো ধরে নাও তুমি যে বৃত্তাকার পথে ঘুরছো তার ব্যাসার্ধটা হচ্ছে আর, ব্যাসার্ধটা আর, তাই তো? আচ্ছা, তার মানে তুমি ধরো এই বিন্দু থেকে জার্নি শুরু করেছিলে, তো এই বিন্দুতে তোমার এ কি ছিল? মানে এটাও তো আর, তাই না? ব্যাসার্ধ আর মানে কি? এটাও আর। তো এই বিন্দুতে তোমার অবস্থান ছিল আর কমা 0, তাই তো? আর কমা 0।
এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু 0। আচ্ছা, তুমি এইখানে একটা এলে, কিছু একটা এক্স ওয়াই এর ভ্যালু হলো, এইখানে যখন এলে আবার কি হলো, এক্সটা 0 হয়ে গেল, ওয়াইটা হয়ে গেল আর। তার মানে তুমি বুঝতেই পারছো এই প্রত্যেকটা পজিশনে, এখানে 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 এদিকেও যখন যাবে, প্রত্যেকটা পজিশনে এক্স আর ওয়াই এর ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে। তার মানে এক্ষেত্রে এক্স ওয়াই এর ভ্যালু তাই তো, প্রত্যেকটা পয়েন্টে এই গতিপথের প্রত্যেকটা পয়েন্টে এক্স ওয়াই এর ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে। এবার এই গতিপথটা যদি আমি আরেকটু বেটার ভাবে বিশ্লেষণ করতে পারি, আরেকটু বেটার ওয়েতে যদি আমি রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে দেখো এই পুরো গতিপথে ব্যাসার্ধটা ফিক্সড, তাই তো, আরটা ফিক্সড। যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে, আমি যদি এটাকে এইভাবে ভাবি, যেটা একটাই জিনিস চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে থিটা। ধরো ওই থিটাটা অ্যাঙ্গেল, এক্স অ্যাক্সিসের সাথে তোমার এই এই যে মূল বিন্দু থেকে তোমাকে যে ভেক্টরটা কানেক্ট করেছে সেটার অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তো এই পুরো যে গতিপথে আর হচ্ছে ফিক্সড, খালি চেঞ্জ কে হচ্ছে থিটা, তাই তো। আগে কি হচ্ছিল, এক্স ওয়াই দুটোই চেঞ্জিং, কিন্তু এক্ষেত্রে আর ও থিটার মধ্যে খালি আরটা ফিক্স, থিটাটা চেঞ্জ করছে, তাই তো। তাহলে এই ধরনের যে আর থিটা বলা যে কোঅর্ডিনেট সিস্টেমটা, রেফারেন্স ফ্রেমটা, সেটাকে আমরা বলি পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তার মানে এই গতিটাকে আমি, এই যে এইটাকে এরম ভাবে যে ঘুরছে, এটাকে আমি দুভাবে বিশ্লেষণ করতে পারি। এক হচ্ছে এক্স ওয়াই, প্রত্যেকটা পয়েন্ট আমি এক্স ওয়াইটা বলে দিতে পারি, এখানে আর 0, এখানে একটা কিছু ভ্যালু, এখানে 0 আর, আবার এরকম করে করে প্রত্যেকটা পয়েন্টে এক্স ওয়াই এর ভ্যালু চেঞ্জ হতে হতে যাবে। আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমি বলে দিলাম যে এর দৈর্ঘ্যটা, ব্যাসার্ধটা ফিক্সড, খালি থিটাটা চেঞ্জ হতে হতে যাচ্ছে। সেটা দেখো অনেক সুবিধাজনক না? আমি বললাম যে তোমার লোকেশন হচ্ছে থিটা ইকুয়াল টু, ধরো আর ইকুয়াল টু 5 মিটারের ব্যাসার্ধ নিয়ে তুমি ঘুরছো, তোমাকে কেউ একজন আমাকে জিজ্ঞেস করলো, কি রে ও কোথায় আছে এখন? আমি বললাম ও আছে থিটা ইকুয়াল টু 0-তে। থিটা ইকুয়াল টু 0 মানে তুমি কোথায় আছো? তুমি এই বিন্দুতে আছো, তাই তো। আচ্ছা, তারপর আমি আবার একটু পরে বললাম, আবার জিজ্ঞেস করলো কোথায় আছে, আমি বললাম থিটা ইকুয়াল টু 45 ডিগ্রিতে আছে। 45 ডিগ্রিতে মানে কি, তুমি এরকম একটা কোনো একটা জায়গায় আছো, তাই তো। আবার একটু পরে আমি বললাম থিটা ইকুয়াল টু 180 ডিগ্রিতে আছে। তার মানে কি, 180 ডিগ্রিতে আছে মানে কি, ও তখন এই বিন্দুতে আছে। হ্যাঁ, আমাকে আর বলতে হচ্ছে না এক্স ওয়াই এর ভ্যালু কত, হ্যানা ত্যানা এসব কিচ্ছু বলতে হচ্ছে না, আমাকে জাস্ট বলতে হচ্ছে থিটাটা কত, আর আরটা তো ফিক্সড 5 মিটার, তাই না? তার মানে এই ধরনের বৃত্তাকার যে গতিপথ, সেই ক্ষেত্রে আমার এই পোলার কোঅর্ডিনেটটা অনেক বেশি সুবিধাজনক। আচ্ছা, এবার তুমি যেটা জিজ্ঞেস করতে পারো যে তাহলে আমি এই এক্স ওয়াই থেকে, কার্টেজিয়ান থেকে পোলারে কি করে যাব? আমি ধরো একটা কোনো বৃত্তাকার মোশনের এক্স ওয়াইটা জানি, সেক্ষেত্রে আমি আর থিটাটা কি করে বের করব, বা আর থিটাটা জানি, এক্স ওয়াইটা কি করে বের করব, কি করে করবে দেখা যাক। তার মানে এইটা যদি আর হয়, তার মানে কি এই বিন্দু যদি এক্স ওয়াই হয়, তার মানে কি এইটা হচ্ছে এক্স, এইটা হচ্ছে ওয়াই। তার মানে তোমরা খুব সহজেই বুঝতে পারছো, এখানে পিথাগোরাসের থিওরেম লাগালে, বা আমরা যদি ভেক্টরের ফর্মুলাও লাগাই, আর এর ভ্যালু কি হবে, √x² + y², তাই তো। x² + y², আর tan থিটা কি হবে, y/x, তাই না? তাই তো, বোঝা গেল? এটা থিটা, এই ত্রিভুজের কি, এটা লম্ব, এটা ভূমি, এক্সট্রা ভূমি, তাই তো। তার মানে কি আর হবে x² + y², আর থিটা হবে tan থিটা ইকুয়াল টু y/x, তাই না? তো এটা হচ্ছে আমার কি, কার্টেজিয়ান ও পোলারের সম্পর্ক, তাই তো। তার মানে কোনো একটা বৃত্তাকার এটা কিন্তু টু ডিমেনশনাল, বৃত্তাকার 2 ডিমেনশনাল গতিপথ বিশ্লেষণের জন্য এই পোলার কোঅর্ডিনেটটা হচ্ছে সুবিধাজনক কোঅর্ডিনেট। তার মানে এটা সুবিধাজনক ফর
বৃত্তাকার তাহলে এটা বৃত্তাকার গতি বিশ্লেষণের জন্য এটা সুবিধাজনক। ওকে, বোঝা গেল? আরেক ধরনের নির্দেশতন্ত্র আছে যেটাকে বলে গোলীয় নির্দেশতন্ত্র, যেটা কোনো স্ফিয়ারের চারদিকে যদি কোনো বস্তুর গতিবেগ বিশ্লেষণ করতে হয় সেক্ষেত্রে কাজে লাগে। বাট এটা একটু ডিফিকাল্ট, এখনই তোমাদের লাগবে না, যে যখন যদি লাগে কখনো সেটা আমি বলে দেবো। জাস্ট এটা মনে রেখো যে এটা কোনো এরকম থ্রি ডিমেনশনালে যদি কোনো গতিপথ বিশ্লেষণ করতে হয় সেক্ষেত্রে আমার তিনটে জিনিস কাজে লাগে। এক হচ্ছে সেই জিনিসের ব্যাসার্ধ, আর একটা অ্যাঙ্গেল ফাই, এটাকে বলে তোমার অ্যাজিমুথাল অ্যাঙ্গেল, আর লাগে থিটা। হ্যাঁ, এই আর থিটা ফাই এই তিনটে লাগে, সেটার সাথে এক্স ওয়াই জির এরকম একটা রিলেশন পাওয়া যায়। এটা এখনই দরকার নেই, এখন দরকার নেই, পরবর্তীকালে যদি কখনো লাগে আমি সেক্ষেত্রে এটা এক্সপ্লেন করে দেবো। এটা একটু ডিফিকাল্ট, এখনই বোঝাটা একটু ডিফিকাল্ট, এটা আমি পরে এটা তোমাদের বলে দেবো। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব যে গতির প্রকারভেদ, মানে গতি কয় ধরনের হতে পারে। এক হচ্ছে চলন। চলন মানে গতিপথটা কোনো বস্তু যদি, ধরে নাও এটা একটা বস্তু, সেই বস্তুটা যদি সরল রেখা বরাবর একটা কোনো দিকে যায় সেই বস্তুকে বলে চলন। ধরে নাও এরকম একটা বড় কোনো একটা বস্তু আছে, তো এই বস্তুটি এখান থেকে এইখানে গেছে। তার মানে বস্তুর মধ্যে যদি আমি তিনটে পয়েন্ট দেখি এ বি সি, সেই এবিসি পয়েন্টটা এই চলনের পরে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম এই তিনটে পয়েন্টে এখন পৌঁছেছে। ঠিক আছে, এখান থেকে বস্তুটা এদিকে গেছে। তার মানে চলন মানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পয়েন্ট কিন্তু একটা সরল রেখা অতিক্রম করেছে, তাই তো? তো চলন মানে এরকম সরল রৈখিক ডিসপ্লেসমেন্ট একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। আচ্ছা, ঘূর্ণন মানে কি তোমরা নিশ্চয়ই দেখেছো যে একটা লাট্টু কিভাবে ঘোরে, তোমরা অনেকে হয়তো লাট্টু ঘুরিয়েওছো। তো লাট্টু কিভাবে ঘোরে, লাট্টুটা কি করছে, লাট্টুর মধ্যে দিয়ে তুমি যদি একটা অক্ষ যদি কল্পনা করো, এটাকে যদি আমি একটা অক্ষ বলি যেটাকে বলে ঘূর্ণন অক্ষ বা রোটেশন অ্যাক্সিস, এই ঘূর্ণন অক্ষের চারদিকে লাট্টুটা ঘুরতে থাকে। ধরে নাও এই পেনটা যদি এরম ভাবে ঘোরে, এরম ভাবে যদি ঘোরে, তার মানে আমি একটা ঘূর্ণন অক্ষ এখানে কল্পনা করতে পারি যে তার সাপেক্ষে, তার রেসপেক্টে পেনটা ঘুরছে। সেরকম লাট্টুরও যদি আমি এই একদম সেন্টার বরাবর একটা ঘূর্ণন অক্ষ কল্পনা করি, যেন ওর চারপাশেই লাট্টুটা ঘুরছে, তাই তো? তোমরা পৃথিবীও যে ঘোরে, পৃথিবীরও একটা ছবি দেখেছো তাই না, যে এরকম একটা যেন এরকম একটা অক্ষ থাকে, তার চারপাশেই তো পৃথিবীটা এরকম করে ঘুরতে থাকে নিজের চারদিকের যে ঘূর্ণনের যে মোশনটা, তাই তো? আচ্ছা, এটাকে বলে ঘূর্ণন গতি। আরেক টাইপের গতি হয় যেটা হচ্ছে মিশ্র গতি, যেটা ধরে নাও কোনো গাড়ির চাকা কি হয়, চাকার যদি আমি এদিক দিয়ে একটা অক্ষ কল্পনা করি এর ভেতর বরাবর, তো সেই অক্ষ বরাবরও চাকাটা ঘুরতে থাকে, আবার চাকাটা সামনের দিকেও চলতে থাকে, এটাকে বলে মিশ্র গতি। যেখানে ঘূর্ণনও আছে আবার একটা চলনও আছে। ওকে, আচ্ছা, তো চলন ও ঘূর্ণনের যদি একটা তুলনা আমরা করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চলন হচ্ছে রৈখিক আর ঘূর্ণন হচ্ছে বৃত্তাকার পথে ঘূর্ণন হয়। আচ্ছা, চলনে দিক অপরিবর্তিত থাকে, দেখো দিক কিন্তু অপরিবর্তিত আছে, কিন্তু ঘূর্ণনে যেটা হয়, ঘূর্ণনের দিকটা প্রত্যেক পয়েন্টের হয়তো দিকটা চেঞ্জ হতে যাচ্ছে, বাট ঘূর্ণনে এই ঘূর্ণন অক্ষটা অপরিবর্তিত থাকে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক সরণ বা ডিসপ্লেসমেন্ট কাকে বলে। ধরে নাও একটা কোনো পার্টিকুলার বিন্দু, ধরে নাও পয়েন্ট এ বিন্দু থেকে বি বিন্দুতে একটা কণা, একটা পার্টিকেল এরকম একটা পথ ফলো করে গেল। এ বিন্দু থেকে গেছে বি বিন্দুতে, এই কালো পাথটা ফলো করেও গেছে। ওকে, আচ্ছা, আরেকটা পার্টিকেল সে কি করলো, ওই পাথটা ফলো না করে আরেকটা অন্য কোনো এরকম পাথ ফলো করে সেই বি বিন্দুতে গিয়েই পৌঁছলো। যদি এরকম দুটো কেস হয় সেক্ষেত্রে যেটা হবে,
পার্টিকেলটির প্রথম বিন্দু, প্রাথমিক বিন্দু ও অন্তিম বিন্দুকে যদি আমি একটা সরল রেখা দ্বারা কানেক্ট করে দিই, এটাকে একটা আমি সরল রেখা দ্বারা কানেক্ট করে দিলাম, তো সেক্ষেত্রে এইটাকে, এই যে ভেক্টর রাশিটাকে, এই যে ভেক্টরটা তৈরি হচ্ছে এ থেকে বি এর দিকে, এবি ভেক্টর, এই এবি ভেক্টরটাকে বলে ওই পার্টিকুলার পার্টিকেলটির সরণ। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ দুটো পার্টিকেল দুটো আলাদা আলাদা পাথ ফলো করে এখানে গেছে, এ থেকে বিতে গেছে, কিন্তু তাদের দুটো পার্টিকেলের কিন্তু সরণ কিন্তু সেম, তাই তো? তার মানে এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে কিন্তু দুটি পার্টিকেলের, দুটি কণার সরণ সেম, ঠিক আছে, সরণ সেম, কিন্তু একটা জিনিস বলো, দুটো পার্টিকেলের অতিক্রান্ত দূরত্ব কি সেম? না, কারণ এই পার্টিকেলটা এরকম একটা পথে গেছে, এই পার্টিকেলটা দেখো অনেক একে বেঁকে এইসব করে গেছে। তার মানে বুঝতেই পারছো এ থেকে বি এর জন্য, এ থেকে বিতে যাওয়ার জন্য এই যে কালো রঙের যে পাথটা, সেই বরাবর যে পার্টিকেলটা গেছে সে কম দূরত্ব অতিক্রান্ত করেছে, কিন্তু এ কিন্তু বেশি দূরত্ব অতিক্রান্ত করেছে, কিন্তু স্টিল ওদের দুটি কণার সরণ কিন্তু সেম। তো সরণের সংজ্ঞা হচ্ছে যে প্রাথমিক বিন্দু থেকে অন্তিম বিন্দু যদি আমি একটা সরল রেখা দ্বারা কানেক্ট করি, তখন যে ভেক্টরটা তৈরি হয় সেই ভেক্টরটাকেই আমরা বলবো সরণ বা ডিসপ্লেসমেন্ট। এটা কিন্তু একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি। তার মানে অতিক্রান্ত দূরত্ব যাই হোক না কেন, প্রাথমিক থেকে অন্তিমকে একটা সরল রেখা দ্বারা কানেক্ট করতে হবে। আচ্ছা, এবার ধরে নাও তোমাকে কেউ বললো যে একটা পার্টিকেল এ বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এ বিন্দুতেই ফেরত এলো, এরকম করে গিয়ে এ বিন্দুতেই আবার ফেরত এলো। আচ্ছা, এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে এই অ্যারোটা মানে এখানে কিন্তু আমি বোঝাচ্ছি যে কোন দিকে পার্টিকেলটা গেছে, আর এই অ্যারোটা মানে কিন্তু ভেক্টর। এই স্ট্রেট লাইনে যে অ্যারোটা আছে ওটা মানে ভেক্টর রাশি বোঝাচ্ছে, কিন্তু এই যে অ্যারোগুলো দিয়েছে এগুলো কিন্তু বোঝাচ্ছে যে কোন ডিরেকশনে পার্টিকেলটা এখান থেকে ওদিকে গেছে। ওকে, আচ্ছা, তো এক্ষেত্রে দেখো পার্টিকেলটা এ বিন্দু থেকে এইভাবে যাত্রা শুরু করে এদিক দিয়ে গিয়ে আবার এ বিন্দুতে ফিরে এলো, তো এক্ষেত্রে কিন্তু সরণ হবে 0, যেটাকে একটা শূন্য ভেক্টর দ্বারা আমরা প্রকাশ করতে পারি। তো এক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট বা সরণ হচ্ছে 0, কারণ প্রাথমিক ও অন্তিম বিন্দু কিন্তু সেম। ওকে, আচ্ছা, এবার ধরে নেওয়া যাক এরকম একটা দুটো অক্ষ আছে এক্স আর ওয়াই, তো একটা পার্টিকেল ধরে নাও এরকম মূল বিন্দু থেকে এ বিন্দুতে পৌঁছেছে। হ্যাঁ, কোনো একটা পার্টিকুলার পথ দিয়ে গিয়ে ও এ বিন্দুতে পৌঁছেছে, সেই এ বিন্দুটার কোঅর্ডিনেটস হচ্ছে এক্স ওয়াই। তো সেক্ষেত্রে সরণ ভেক্টরটা কি হবে? ও এ ভেক্টর, তাই তো, ও এ ভেক্টর। আর ওই ও এ ভেক্টরের মানটা কি হবে? তোমাদের আমি ভেক্টর চ্যাপ্টারে পড়িয়েছি কি হবে, ও এ ভেক্টরের মানটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এবার এই ব্যাপারটা যদি 3D তে হয়, এই ব্যাপারটা যদি 3D তে হয় তাহলে কি হবে? এটা ও, এটা এ, তাহলে ও এ ভেক্টরটার মান কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই তো? আচ্ছা, এবার ধরে নাও 3 ডিমেনশনে একটা পয়েন্ট আছে P1 যার কোঅর্ডিনেটস হচ্ছে x1 y1 z1, আর একটা পয়েন্ট হচ্ছে P2 যার কোঅর্ডিনেটস হচ্ছে x2 y2 আর z2। তো সেক্ষেত্রে কোনো একটা পার্টিকেল যদি P1 থেকে P2 তে যায়, সেক্ষেত্রে তার সরণ ভেক্টরটা কি হবে? সরণ ভেক্টরটা হবে P1 P2 ভেক্টর, যেখানে এইটা থেকে মানে এটা কি অন্তিম মাইনাস প্রাথমিক, তাহলে অন্তিম ভেক্টর থেকে প্রাথমিক ভেক্টরটা মাইনাস করতে হবে, তাহলে এটা কি হবে? x2 মাইনাস x1 i ক্যাপ কেন? কারণ x উপাংশ, প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ প্লাস z2 মাইনাস z1 k ক্যাপ, তাই তো? এবার এই P1 P2 ভেক্টরটার মান কি হবে? খুব সোজা, মান কি হবে? রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটার স্কোয়ার প্লাস এটা স্কোয়ার,
বোঝা গেল? ওকে, তার মানে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে আরেকটা পার্টিকুলার পয়েন্টে গেলে সেই যে সরণ ভেক্টরটা সেটাও আমরা বের করতে শিখে গেলাম। ওকে, অবভিয়াসলি এখানে একটা কোথাও একটা মূল বিন্দু আছে যেটা আমি আঁকিনি, এখানে কোথাও একটা মূল বিন্দু ও আছে, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, যাই হোক ওগুলো আমি আঁকিনি। তো এক্ষেত্রে p1 p2 ভেক্টরটা হচ্ছে p2 ভেক্টর মাইনাস p1 ভেক্টর। ওকে, তাহলে সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। তো আশা করি তোমাদের সরণের কনসেপ্টটা বোঝা গেল। ওকে, এবার আমরা দেখে নিই দ্রুতি বা স্পিড বলতে আমরা কি বুঝি। তো তোমরা নিশ্চয়ই জানো যে স্পিড মানে আমরা জানি যে কোনো একটা বস্তু, ধরে নাও এটা কোনো একটা পার্টিকেল, এই পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে গেল, যার ডিস্টেন্সটা হচ্ছে এল, সেটা গেল টি সময়। তো তোমরা জানো যে স্পিড মানে বেসিক্যালি অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, তাই তো? তার মানে এখানে এই বস্তুটির, এই পার্টিকেলটির স্পিড কি হবে? এল বাই টি, কারণ এল ডিস্টেন্স গেছে টি সময়, এল দূরত্ব অতিক্রম করেছে টি সময়, তাই তো? আচ্ছা, এই স্পিড বা দ্রুতি এটা হচ্ছে একটি স্কেলার রাশি। এটা একটি স্কেলার রাশি কারণ এটার কোনো দিক নেই। তুমি দেখতেই পাচ্ছ যে কোনো একা বেঁকা পথে ও মোটামুটি অতিক্রান্ত দূরত্ব হয়েছে এল, আর টোটাল সময় নিয়েছে টি। যদি কেউ তোমাকে বলে যে কোনো একটি ট্রেন 2 ঘন্টায় 50 কিলোমিটার পথ অতিক্রম করেছে, তার মানে কি? তার মানে হচ্ছে ট্রেনটি 2 ঘন্টায় 50 কিলোমিটার পথ অতিক্রম করেছে, কিন্তু তোমাকে কিন্তু বলছে না যে কোন দিকে করেছে। তার মানে ট্রেনটি একা বেঁকা, এটা তো মানে খুবই কমন ব্যাপার যে একটা ট্রেনের গতিপথ কখনো বাঁকে কখনো এ হয়, তাই তো? সেরকম করে একা বেঁকা পথে ট্রেনটি 2 ঘন্টায় 50 কিলোমিটার পথ অতিক্রম করেছে। তার মানে তার এ কি হবে, কি বলে তোমার দ্রুতি কি হবে? গড় দ্রুতি। কারণ এই ট্রেনটি 2 ঘন্টায় যে 50 কিলোমিটার গেছে, তার মানে কি 2 ঘন্টা সময় নিয়েছে, 50 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। তার মানে তার কি হবে? দ্রুতি হবে 50 কিলোমিটার বাই 2, তার মানে 2 ঘন্টা, তার মানে 25 কিলোমিটার পার ঘন্টা, 25 কিলোমিটার পার আওয়ার। ওকে, এটা কিন্তু দেখো, এটা কিন্তু দিক নির্দেশ করছে না, সেই জন্যই কিন্তু এটা কিন্তু স্কেলার রাশি। হ্যাঁ, আচ্ছা, দ্রুতির ইউনিট বা একক হচ্ছে সিজিএসএ হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, আর এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। আর মাত্রা হচ্ছে এল বাই টি বা এল টি, এটাকে বলে ইনভার্স। এটা তোমরা নিশ্চয়ই পড়েছো যে এল বাই টি হলে টিটাকে যদি আমি ওপরে আনতে চাই, ওপর একটা -1 হয়। আচ্ছা, এবার দেখি সমদ্রুতি বলতে আমরা কি বুঝি। তো ধরে নাও কোনো একটা পার্টিকেল, কোনো একটা বস্তু পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে গেছে 5 সেকেন্ডে 10 মিটার পথ অতিক্রম করেছে। আবার বি থেকে সিতে গেছে 5 সেকেন্ডে 10 মিটার পথ অতিক্রম করেছে। আবার সি থেকে ডিতেও 5 সেকেন্ডে 10 মিটার পথ অতিক্রম করেছে। তো তার মানে তুমি বুঝতেই পারছো এ থেকে বি এর মধ্যে ওর দ্রুতি কত? 10/5, মানে 2 মিটার পার সেকেন্ড। আবার বি থেকে সি এর ভেতরেও, তাহলে এটা হচ্ছে এ থেকে বি এর ভেতরে, বি থেকে সি এর ভেতরেও দেখো 2 মিটার পার সেকেন্ড, 10/5 করলে। সি থেকে ডি এর ভেতরেও 2 মিটার পার সেকেন্ড, তাই তো? তার মানে আমরা বুঝতে পারছি যে এই পার্টিকেলটা সমদ্রুতিতে যাচ্ছে। মানে কি, যে প্রত্যেকটা আমি যে কোনো ইন্টারভাল যদি নিই সেক্ষেত্রে কিন্তু এই 2 মিটার পার সেকেন্ডটা কিন্তু সেম আছে। তার মানে এটাকে যদি আমি এই পেনটা দিয়ে দেখাই, এর মোটামুটি একটা মোশনটাকে, কীরকম হবে? জিনিসটা যেন এরকমভাবে যাচ্ছে, সমদ্রুতিতে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু যদি জিনিসটা এরম 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 করে যায়, এই একটা তাড়াতাড়ি চলে গেল, আবার একটু স্লো হলো, আবার তাড়াতাড়ি গেল, তাহলে সেক্ষেত্রে কি হলো? সমদ্রুতি থাকলো না, তাই তো? সেটাকে আমরা কি করে ডেসক্রাইব করতে পারি দেখা যাক। তো অসমদ্রুতির ক্ষেত্রে যেটা হয়, যে আমি তোমাদের কি বললাম যে এটা যদি এরম করে চলতে থাকে তাহলে কি হবে? এটা সমদ্রুতি, না একইভাবে চলছে সব সময়, ঠিক আছে? কিন্তু যদি এরকম আবার স্লো হয়ে গেল, আবার বাড়লো কমলো, এইসব যদি হয় তাহলে কি হলো? সেটা অসমদ্রুতি,
যে স্পিডটা বাড়ছে কমছে, একই থাকছে না, তাই তো? সেটা একটা ছবির সাহায্যে বোঝা যাক। যে ধরে নাও এ থেকে বি এর মধ্যে একটা 5 সেকেন্ড সময়ে একটা বস্তু গেল যেটা অতিক্রম করলো 10 মিটার, তাহলে এ থেকে বি এর মধ্যে ওর গতিবেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। আবার বি থেকে সি এর মধ্যে সেই 5 সেকেন্ডেই ও গেল 20 মিটার। দেখো এই ডিস্টেন্সটা অনেক বেশি, যেন 20 মিটার গেল, তো এক্ষেত্রে ওর গতিবেগ বেড়ে হয়ে গেল 4 মিটার পার সেকেন্ড। আবার সি থেকে ডি এর মধ্যে এইটুকু ডিস্টেন্স ও 5 সেকেন্ডে গেল 5 মিটার, তো এক্ষেত্রে গতিবেগ হয়ে গেল 1 মিটার পার সেকেন্ড। তার মানে দেখো প্রত্যেকটা কেসে প্রত্যেক দুটো পয়েন্টের মধ্যে মধ্যে ওর গতিবেগটা চেঞ্জ হতে হতে যাচ্ছে, তাই তো? তো এরকম ধরনের যদি কোনো সিচুয়েশন থাকে সেক্ষেত্রে বলা হয় যে এই বস্তুটির বা এই কণাটির আছে অসম দ্রুতি, সমদ্রুতিতে নেই, চেঞ্জ হতে হতে যাচ্ছে, তাই তো? তো তাহলে যদি চেঞ্জ হতে হতে যায় সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আরেকটা জিনিস ডিফাইন করতে পারি, সেটাকে আমরা বলতে পারি গড় দ্রুতি। গড় তোমরা আগেই পড়েছো যে কোনো একটা ক্লাসে যদি বিভিন্ন হাইটের বিভিন্ন স্টুডেন্টস থাকে তো সেক্ষেত্রে তাদের গড় হাইট কত হয় বা গড় বয়স কত হয় সেগুলো তোমরা অনেক মানে ক্লাস 9-10-এ তোমরা অঙ্ক অনেক করেছো, তাই তো? তো এক্ষেত্রে তোমরা একটা জিনিস দেখো, আমি যদি এই কেসে সমদ্রুতির ক্ষেত্রে গড় বেগ বের করতে চাই তাহলে গড় দ্রুতি মানে সবসময় হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব কত? 10 10 10 30 বাই মোট সময় কত? 5 5 5 30 বাই 15। তার মানে এক্ষেত্রে গড় দ্রুতি হবে 10 প্লাস 10 প্লাস 10 বাই 5 প্লাস 5 প্লাস 5, তার মানে 30 বাই 15 মানে 2 মিটার পার সেকেন্ড। দেখো সমদ্রুতিতে ছিল বলে প্রত্যেকটা ইন্টারভ্যালেও 2 মিটার পার সেকেন্ড, আবার এর গড় দ্রুতিও 2 মিটার পার সেকেন্ড। কিন্তু অসমদ্রুতির জন্য এখানে কি হবে? টোটাল ডিস্টেন্স কত? 10 প্লাস 20 প্লাস 5 বাই 5 প্লাস 5 প্লাস 5, এটা টোটাল সময়। তার মানে কি 30 35 বাই 15, তাই তো? তার মানে এখানে দেখো এখানে কিন্তু গড় দ্রুতি হবে 15 বাই 35, মানে এটা হবে 7 বাই 3, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার গড় দ্রুতি এক্ষেত্রে। ওকে, বোঝা গেল? তার মানে গড় দ্রুতি মানে মোট দূরত্ব বাই মোট সময়। তো এক্ষেত্রে দেখো প্রত্যেকটা ইন্টারভ্যালে কিন্তু অসম দ্রুতির জন্য দ্রুতিগুলো চেঞ্জ হতে হতে যাচ্ছে, কিন্তু গড় দ্রুতি সেক্ষেত্রে আমাদের এইভাবে বের করতে হবে। আর সমদ্রুতির ক্ষেত্রে প্রত্যেকটা ইন্টারভ্যালে যে দ্রুতি আর তার গড় দ্রুতি কিন্তু সেম, কারণ সমান থাকে সব সময়, তাই তো? আচ্ছা, এবার খুব একটা ইন্টারেস্টিং একটা জিনিস তোমরা নোটিস করো, তোমরা হয়তো গাড়ি চলার সময় স্পিডোমিটারটা দেখেছো, ড্রাইভারের সামনে যেটা থাকে না, যে স্টিয়ারিং এর নিচে যেটা থাকে, যে যেটাতে কাঁটাটা স্পিডটা দেখায়, সেটাকেই বলে স্পিডোমিটার। তো স্পিডোমিটারে তুমি যদি ধরো গাড়ি চলার সময় একটা পার্টিকুলার কোনো সময় তুমি দেখলে স্পিডোমিটারটা, সেটা ধরো তোমাকে দেখালো ওখানে এরকম থাকে না 10 20 30 এরকম করে করে থাকে সব, তাই তো? এরকম সব কাঁটা থাকে। তো তার মানে হঠাৎ তুমি দেখলে আর তোমাকে দেখালো 10 কিমি পার আওয়ার, একটা পার্টিকুলার সময় গাড়িটা চলছে, তুমি একটা সময় দেখলে, তখন তোমাকে দেখালো এই স্পিডোমিটারটা যেন এইখানে আছে, হ্যাঁ এইখানে আছে। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে ওই পার্টিকুলার সময়ে যখন তুমি তাকালে ওই সময়ে গাড়িটার দ্রুতি হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, তাই তো? গাড়িটা যদি অসম দ্রুতিতে চলে তাহলে এই স্পিডোমিটারের কাঁটাটা কি বাড়বে বা কমবে, তাই তো? তাই তো, গাড়িটা যখন অ্যাক্সেলারেট করতে শুরু করছে তখন কি হয়? এটা এদিকে যায় বা এদিকে যায়, তাই তো? যদি ব্রেক কষে কমতে থাকে, যদি অ্যাক্সেলারেট করে তাহলে বাড়তে থাকে,
তাই না? তো যদি একটা স্পিডোমিটারের কাঁটা কমে বা বাড়ে সেক্ষেত্রে সেই গাড়িটা কিন্তু তখন অসম দ্রুতিতে রয়েছে। যদি স্পিডোমিটারের কাঁটা একই জায়গায় থাকে, তুমি ধরো অনেকক্ষণ ধরে তাকিয়ে আছো, দেখছো যে কাঁটাটা একই জায়গাতেই আছে, বাড়ছেও না কমছেও না, সেক্ষেত্রে গাড়িটি সমদ্রুতিতে থাকে, কারণ দ্রুতি চেঞ্জই হয় না, সেজন্য একই জায়গায় থাকে ওটা, তাই তো? আর তুমি ধরো একটা পার্টিকুলার ইনস্ট্যান্সে তুমি দেখলে মিটারটা, তখন যেটা দেখছো সেইটাকে বলে তাৎক্ষণিক দ্রুতি। তার মানে ধরে নাও একটা পার্টিকেল ধরো এখান থেকে এখানে মানে এইভাবে যাচ্ছে আর কি। তো যেটা হবে তুমি ধরো ওর যাত্রাপথে একটা খুব ছোট্ট একটা ডিস্টেন্স নিলে, যেটাকে তুমি বলছো ডিএল, ডিএল ডিস্টেন্স ও অতিক্রম করেছে একটা ডিটি, খুব ছোট একটা টাইম ডিটিতে। তো সেক্ষেত্রে ওর তাৎক্ষণিক দ্রুতিকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি, ডিএল সময়তে ডিএল দূরত্ব গেছে ডিটি সময়, দুটোই খুব ক্ষুদ্র, সেক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে ডিএল বাই ডিটি। ওকে, ঠিক আছে? তাহলে তুমি যদি স্পিডোমিটারে একটা পার্টিকুলার সময় তাকাও, তখন তোমাকে স্পিডোমিটারটা যে ভ্যালুটা দেবে, যে রিডিংটা দেবে, যেটা তুমি দেখতে পাবে কাঁটাটা যেখানে আছে, সেইটা হচ্ছে ওর তাৎক্ষণিক দ্রুতি। যদি কাঁটাটা তুমি ধরো এবার যদি কিছুক্ষণ ধরে তুমি যদি তাকিয়ে থাকো, কাঁটাটা যদি বাড়ে বা কমে সেক্ষেত্রে গাড়িটি কিন্তু অসম দ্রুতিতে আছে। যদি অনেকক্ষণ ধরে তাকিয়ে আছো আর দেখছো গাড়িটির স্পিডোমিটারটা সেমই আছে, তখন ওই পার্টিকুলার সময়ের মধ্যে গাড়িটি কিন্তু সমদ্রুতিতে আছে। ঠিক আছে, এটা আশা করি বোঝানো গেল, আশা করি তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এবার একটা জিনিস আমি যদি তোমাদের জিজ্ঞেস করি, যে ধরো একটা পার্টিকেল এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, সি থেকে ডিতে গেল। আচ্ছা, এ থেকে বি এর মধ্যে 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে গেল, বি থেকে সি এর মধ্যেও 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে গেল, আর সি থেকে ডি এর মধ্যে ওর স্পিড হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড। তাহলে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে এ থেকে সি এর মধ্যে কি পার্টিকেলটা সমদ্রুতিতে আছে, উত্তরটা কি হবে? হ্যাঁ আছে, কারণ এ থেকে সি এর মধ্যে কিন্তু ওর দ্রুতি সবসময় 2 মিটার পার সেকেন্ড। কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে এ থেকে ডি এর মধ্যে ও কি সমদ্রুতিতে আছে, না, কারণ এই সি থেকে ডি এর মধ্যে কিন্তু ওর এটা চেঞ্জ হয়েছে, দ্রুতিটা বা স্পিডটা কিন্তু চেঞ্জ হয়েছে। ওকে, বি থেকে ডি এর মধ্যে কি আছে, না, কারণ এটা 2 মিটার পার সেকেন্ড, এটা 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবে। এবার আমরা দেখে নিই বেগ বা ভেলোসিটি বলতে আমরা কি বুঝি। তো তোমাদের অনেক সময় মনে হতে পারে যে দ্রুতি ও বেগ হয়তো সেম, কিন্তু অ্যাকচুয়ালি দুটো সেম না, অনেক ডিফারেন্স আছে, যদি অনেক সিমিলারিটিও আছে বাট অনেক ডিফারেন্সও আছে। তো বেগ মানে হচ্ছে সরণ ডিভাইডেড বাই সময়। আর তোমরা জানো সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, আমি একটু আগেই পড়িয়েছি। তো তার মানে বেগও হচ্ছে একটি ভেক্টর রাশি। আচ্ছা, বেগের ইউনিট সেম, দ্রুতির মতোই সেম, মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড সিজিএসে, মিটার পার সেকেন্ড এসআইতে। কারণ সরণের ইউনিট কি মিটার বা সেন্টিমিটার, সময়ের ইউনিট কি সেকেন্ড, ডাইমেনশন হবে কি এল বাই টি বা এল টি ইনভার্স। আচ্ছা, এবার ধরে নাও এই বস্তুটা, এই জিনিসটা ধরো এখান থেকে নিচের দিকে পড়ছে। হ্যাঁ, আচ্ছা, প্রথম এর কি ছিল, গতিবেগ কি ছিল, 0, দ্রুতিও 0, কিচ্ছু নেই, তাই তো, স্থির অবস্থায় আছে। যেই পড়ছে তখন আস্তে আস্তে ওর কিন্তু গতিবেগ বাড়ছে নিচের দিকে। হ্যাঁ, তো এক্ষেত্রে আমাদের কিন্তু প্রত্যেকটা পয়েন্টে গতিবেগ কত হচ্ছে সেই ইনফরমেশনটা ধরো আমাদের কাছে নেই, আমরা বলে দিলাম যে 80 মিটার একটা কোনো পাথর বা ঢিল 80 মিটার ওপর থেকে 4 সেকেন্ডে গ্রাউন্ড অবধিতে পড়েছে, নিচে পড়েছে। তো সেক্ষেত্রে আমাদের ওর প্রত্যেকটা পয়েন্টের ইনফরমেশন নেই যে গতিবেগ প্রত্যেকটা পয়েন্টে কত হতে হতে গেছে। তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি, ওর গড় বেগ নির্ণয় করতে পারি, যেটা হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট বা সরণ ডিভাইডেড বাই টোটাল টাইম। তো এর টোটাল ডিসপ্লেসমেন্ট কত, 80 মিটার, আর টাইম কত 4, তার মানে এর গড় বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে নোটিস করো, ধরো কেউ বললো যে কোনো একটা পার্টিকেলের
দ্রুতি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, একদম দ্যাট ইজ ফাইন। একটা পার্টিকুলার দ্রুতি 5 মিটার পার সেকেন্ড সেটা বলাই যায়। কিন্তু কেউ যদি বলে একটা পার্টিকেলের বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এটা আগে বলেছিল দ্রুতি, আর কেউ ধরো বললো বেগ 5 মিটার পার সেকেন্ড, এই কথাটার কিন্তু কোনো মানে নেই। বেগ মানে তোমাকে কিন্তু ডিরেকশনটা মেনশন করতে হবে। তো বেগ 5 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে, যদি এইটা মেনশন করা থাকে তখনই এই কথাটার মানে আছে যে বেগ 5 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে। কিন্তু দ্রুতির যেহেতু কোনো ডিরেকশন নেই, শুধু মান আছে, কারণ দ্রুতি একটি স্কেলার রাশি, তো সেক্ষেত্রে দ্রুতিকে আমরা বলতে পারি 5 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখা যাক, তাৎক্ষণিক দ্রুতির মতো তাৎক্ষণিক বেগ। তো তাৎক্ষণিক বেগ মানে ধরে নাও একটা পার্টিকেল ডিটি, খুব ক্ষুদ্র সময় ডিটিতে একটা কোনো পার্টিকুলার দিকে ওর সরণ হয়েছে ডিএস, তো সেক্ষেত্রে তার তাৎক্ষণিক বেগ হবে ডিএস ডিভাইডেড বাই ডিটি। এটাকে আমরা বলবো তাৎক্ষণিক বেগ। আচ্ছা, এবার সমবেগ আর অসমবেগের ডিফারেন্সটা একটু দেখে নিই। তাহলে ধরে নাও একটা সরল রেখা বরাবর একটা গাড়ি, ধরে নাও t=0 সময় এদিকে যাচ্ছে উইথ 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে, এই দিকে যাচ্ছে। t=5 সেকেন্ডও যদি ও এই দিকেই যায় উইথ 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে, তাহলে কি হবে? ওর কি বেগটা একই দিকে আছে, বেগের কি দুটো জিনিস, মান ও দিক, ওর মানও সেম আছে আর দিকও সেম আছে, তাই তো? তার মানে ওটা সমবেগেই যাচ্ছে, তাই তো? আচ্ছা, অসমবেগ কি হবে? ধরুন ওই একটা ঢিল ওপর থেকে নিচে পড়ছে, তাহলে কি প্রথমে স্থির ছিল, তারপর আস্তে আস্তে ওর দ্রুতিটা বাড়ছে নিচের দিকে, তার মানে কি এটা অসমবেগে পড়ছে। হ্যাঁ, আরেকটা কেস হতে পারে, ধরুন একটা পার্টিকেলের এই ডান দিকে ওর বেগ ছিল 3 মিটার পার সেকেন্ড। এবার একটু পরে ওর বেগের ডিরেকশনটা হয়ে গেল উপরের দিকে, কিন্তু মানটা সেমই থাকলো 3 মিটার পার সেকেন্ড। একে কি আমি বলতে পারবো এটা সমবেগে আছে? পারবো না, কারণ কি ওর ডিরেকশনটা চেঞ্জ হয়েছে, মানটা সেম আছে, ওর দ্রুতি কিন্তু সেম 3 মিটার পার সেকেন্ড, কিন্তু ডিরেকশনটা যেহেতু চেঞ্জ হয়েছে, সেই জন্য আমরা এটা বলতে পারি না যে ওর তোমার গতিবেগটাও সেম আছে। তো এক্ষেত্রেও কিন্তু জিনিসটা কিন্তু অসমবেগে যাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে অসমবেগ, সমবেগ ও তাৎক্ষণিক বেগের মানে যে কনসেপ্টটা আশা করি আমাদের ক্লিয়ার হলো। আচ্ছা, এবার আমরা দেখে নিই সমবৃত্তীয় গতি ব্যাপারটা ঠিক কি। আচ্ছা, ধরে নাও একটা পার্টিকেল এরকম একটা বৃত্তীয় পথে, এরকম একটা কোনো একটা পার্টিকুলার 3 মিটার পার সেকেন্ড দ্রুতি নিয়ে ও একটা বৃত্তপথে ঘুরছে। আচ্ছা, তোমরা হয়তো একটা জিনিস জানো যে ধরো তুমি কোনো একটা ঢিলকে একটা সুতোতে বেঁধে তুমি যদি এরম করে ঘোরাও, তো হঠাৎ করে যদি সুতোটা কেটে দাও, তাহলে ও কিন্তু একটা স্পর্শক বরাবর ছুটে যাবে, তাই তো? ধরে নাও এইখানে এটা একটা সুতো লাগানো আছে। হ্যাঁ, এবার এই সুতোটা যদি এই পার্টিকুলার পয়েন্টে আমি কেটে দিই, ও কোন দিকে যাবে? এই দিকে বেরিয়ে যাবে, তাই না? আবার ও যদি এইখানে থাকে, আমি যদি এই জায়গাটায় কেটে দিই, তাহলে ও কিন্তু এই বরাবর বেরোবে। তার মানে প্রত্যেকটা এই বৃত্তীয় পথের প্রত্যেকটা পয়েন্টে, এটা আমরা যখন তোমার বৃত্তীয় গতি পড়বো তখন আরো ডিটেলসে পড়বো। তো একটা বৃত্তীয় পথে যদি কোনো একটা পার্টিকেল মুভ করে, তো প্রত্যেকটা পয়েন্টে ওর গতিবেগের ডিরেকশন হচ্ছে কি ট্যানজেন্ট বরাবর, স্পর্শক বরাবর, তাই তো? সেই জন্যই তো যদি আমি সুতোটা কেটে দিই, তাহলে ওই বরাবর বেরিয়ে যাবে, তাই না? এটা কখনো করে দেখতে পারো তুমি। আচ্ছা, বা এটার আরেকটা উদাহরণ হচ্ছে, তুমি যদি বর্ষাকালে সাইকেল চালাও, বর্ষাকালে ধরো সাইকেল চালাচ্ছ, তখন দেখবে সাইকেলের চাকায় যদি কাদা লাগে, সেই কাদাটা না এরম ভাবে ছেটে, মানে সাইকেলের যে দিকটায় কাদা লেগেছে তার কিন্তু ট্যানজেন্ট বরাবর জিনিসটা ছেটে। হ্যাঁ, বা কোনো চাকায় যদি জল লেগে থাকে, তাহলে দেখবে এরম ভাবে ব্যাপারটা ছিটতে থাকে। তার মানে প্রত্যেকটা পয়েন্টের যে জলটা স্পর্শক বরাবর বেরিয়ে যায়, চাকাটা যদি ঘোরে
স্পর্শক বরাবর বেরিয়ে যায়, কারণ ওই বরাবরই বেগটা থাকে। আচ্ছা, এবার দেখো ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু সমবৃত্তীয় গতি। সমবৃত্তীয় মানে এই কেসে দ্রুতি বা স্পিডটা, পার্টিকুলার স্পিডটা সবসময় 3 মিটার পার সেকেন্ডই থাকে। তার মানে হচ্ছে এই এই এ বরাবর, এই আর্ক বরাবর ও 3 মিটার অতিক্রম করে 1 সেকেন্ডে। কিন্তু মানে মজার ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু গতিবেগের ডিরেকশনটা চেঞ্জ হতে হতে যায়। তার মানে এটা সমবৃত্তীয় গতিতে সমদ্রুতিটা সেম থাকলেও বেগ সব সময় পরিবর্তিত হয়। বেগ কিন্তু সবসময় পরিবর্তিত হয়। তো এক্ষেত্রে কিন্তু এটা একটা অসম বেগের উদাহরণ, কিন্তু দ্রুতি এটা কিন্তু সমদ্রুতি। হ্যাঁ, তার মানে ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে সমদ্রুতি মানেই কিন্তু সমবেগ নয়। এটা মাথায় থাকবে, সমদ্রুতি মানেই সমবেগ নয়। কিন্তু সমবেগ যদি হয় সর্বদা কিন্তু সমদ্রুতি হতেই হবে। তাই না? যদি একটা জিনিস ধরো, একটা বস্তু এই দিক বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরেও সে যদি 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যদি যায়, মানে চেঞ্জ যদি না হয়, মাঝেও যদি চেঞ্জ না হয়, তো সেক্ষেত্রে কি হবে? এর দিক চেঞ্জ হচ্ছে না, মানও চেঞ্জ হচ্ছে না, এটা সমবেগে আছে, আর এর এটাও চেঞ্জ হচ্ছে না, তার মানে সমদ্রুতিতেও আছে। তাই তো? তাহলে সমবেগ মানে সর্বদা সমদ্রুতি হতেই হবে, বাট সমদ্রুতি মানেই সমবেগ নয়। এটা কিন্তু খুব কেয়ারফুলি মাথায় রাখবে। আচ্ছা, আরো কয়েকটা বেগ ও দ্রুতির আমরা যদি আরো কিছু কম্প্যারিজনস দেখি, এটা বইতে খুব ভালো করে লেখা আছে, সেটা তোমরা একবার পড়বে। যে আরেকটা জিনিস হচ্ছে যে দ্রুতি মানে কি? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তো দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না, মিনিমাম 0 হতে পারে। কিন্তু গতিবেগ বা বেগ মানে সরণ বাই সময়। এবার সরণ একটা ভেক্টর রাশি। তোমাদের আমি আগেই পড়িয়েছি যে ভেক্টরের কিন্তু নেগেটিভও হতে পারে। নেগেটিভ ভেক্টর মানে কি? দিকটা উল্টো। তার মানে আমি যদি বলি একটা পার্টিকেলের এই দিকে ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, পার্টিকেলের ভেলোসিটি যদি এই দিকে হয়, তাহলে আমি সেটা বলতে পারি ধরো না -5 মিটার পার সেকেন্ড। তার মানে কি? -5 মানে ওই দিকের থেকে এই দিক, মানে ওই দিকের রেসপেক্টে উল্টো দিকে। তাই তো? তাহলে গতিবেগ কিন্তু ঋণাত্মক হতে পারে। আচ্ছা, গড় বেগ অনেক সময় শূন্যও হতে পারে। ধরে নাও কোন একটা পার্টিকেল এইখান থেকে যাত্রা শুরু করে আবার এখানেই ফেরত এলো, তার মানে ওর নেট ডিসপ্লেসমেন্ট কত? 0। তার মানে ডিসপ্লেসমেন্ট 0 মানে কি? বেগও 0, কিন্তু ও কিন্তু একটা এল ডিস্টেন্স টি সময় যদি অতিক্রম করে, তাহলে ওর দ্রুতি হবে L/T। ঠিক আছে? তার মানে গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে। হ্যাঁ, এগুলো কিন্তু অনেক সময় অনেক এমসিকিউতে আসতে পারে, এগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রেখো। আচ্ছা, সব সময় কোনো বস্তু যদি সমবেগে চলে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু গড় বেগ ও তাৎক্ষণিক বেগের মান কিন্তু সেম হয়। মানে এটা সবার ক্ষেত্রেই ট্রু। যদি কোনো বস্তু সমবেগে বা সমদ্রুতিতে চলে, তাহলে তার ক্ষেত্রে গড় ও তাৎক্ষণিক বেগ বা দ্রুতির মান সেম। ঠিক আছে? কোনো বস্তু যদি সমবেগ বা সমদ্রুতিতে চলে, তার ক্ষেত্রে গড়
ও তাৎক্ষণিক বেগ বা দ্রুতির মান একই হয়। অবশ্যই একই হবে, কারণ গড়ও যা তাৎক্ষণিকও তাই হবে না, কারণ সমদ্রুতি বা সমবেগে আছে, তাই না? আচ্ছা, ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এই রিলেটেড কনসেপ্টসগুলো। এবার আমরা দেখে নিই ত্বরণ বা অ্যাক্সেলারেশন কাকে বলে। ত্বরণ বা অ্যাক্সেলারেশন। তো অ্যাক্সেলারেশন মানে হচ্ছে বা ত্বরণ মানে হচ্ছে বেগ পরিবর্তনের হার। তার মানে কোনো একটা পার্টিকেল যদি ধরো শুরু করেছে কোনো একটা পার্টিকুলার v1 বেগ নিয়ে, আর কিছুক্ষণ পরে ওর বেগ হচ্ছে v2, তো সেক্ষেত্রে যেটা হবে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ ডিভাইডেড বাই এই পুরো চেঞ্জটা হতে কতটা টাইম নিয়েছে। তারপরে তুমি যখন দেখো যে ধরো কোনো স্টেশন থেকে একটা ট্রেন ছাড়ছে বা একটা গাড়ি কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে ছাড়ছে, তো শুরুতে কি হয়, গাড়িটা প্রথমে স্থির থাকে বা ট্রেনটা স্থির থাকে, দিয়ে আস্তে আস্তে স্পিডটা পিক আপ করে, তাই তো? তার মানেই হচ্ছে যে সময়ের সাথে সাথে ওর বেগটা পরিবর্তন হচ্ছে, তার মানে কি ওর একটা ত্বরণ আছে, তাই তো? এবার যত তাড়াতাড়ি ও স্পিড পিক আপ করে তার মানে কি ওর ত্বরণটা তত বেশি, কারণ ওর বেগ পরিবর্তনের হারটা তত বেশি, তাই তো? আচ্ছা, তো ত্বরণের ইউনিট হচ্ছে বা একক হচ্ছে কি, বেগের একক বাই সময়ের একক। বেগের একক কি, মিটার পার সেকেন্ড, সময়ের একক এস, তার মানে এটা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা এসআইতে। সিজিএস এ হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। মাত্রা হবে এল বাই টি টু টি স্কোয়ার, মানে এল টি টু দি পাওয়ার মাইনাস টু। কারণ কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে মিটারের দৈর্ঘ্যের মাত্রা কি এল, সময়ের মাত্রা টি, তার মানে টি স্কোয়ার, মানে হবে এইটা। আচ্ছা, এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এটা কিন্তু একটা ভেক্টর রাশি। ত্বরণ কিন্তু একটা ভেক্টর রাশি, একটা ভেক্টর রাশি। তো ধরে নাও একটা ওয়ান ডিমেনশনাল কেসে প্রথমে একটা পার্টিকুলার ভেলোসিটি বা বেগ ছিল v1, এবার t সময় পরে তার ভেলোসিটি হয় v2। তো সেক্ষেত্রে আমাদের অ্যাক্সেলারেশন বা ত্বরণের এক্সপ্রেশনটা কি হবে? অ্যাক্সেলারেশন হবে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, তার মানে v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর বাই t। আচ্ছা, এবার v2 ভেক্টরটা এদিকে, এবার কি আমি এটা কি বেসিক্যালি ভেক্টর অ্যাডিশন, তার মানে কি আমাকে কি করতে হচ্ছে, আমাকে v2 ভেক্টরের সাথে মাইনাস v1 ভেক্টরটা অ্যাড করতে হচ্ছে, তার সাথে টিটা ডিভাইড করব, তাই তো? তার মানে v2 হচ্ছে এইদিকে v2, এটা v1 মাইনাস v1 এদিকে হবে, তার মানে কি v2 মাইনাস v1টা এরকম একটা ভেক্টর হবে, এই লাল ভেক্টরটা, সেটার মান হচ্ছে v2 মাইনাস v1 বাই t। আচ্ছা, এখানে তোমরা দেখলে যে ত্বরণের ডিরেকশন কিন্তু বেগের ডিরেকশনের সাথে সেম, কিন্তু ধরে নাও একটা কোনো পার্টিকেলের প্রাথমিক বেগ ছিল এই দিকে আর অন্তিম বেগ হলো এই দিকে, ঠিক আছে? এটা v1, এটা v2 ভেক্টর, তার মানে আমাদের ত্বরণের কি এক্সপ্রেশনটা এটা v2 মাইনাস v1 বাই t। এবার দেখে নাও এখানে এক্ষেত্রে কি হবে, এটা v2, তার মানে v2 প্লাস মাইনাস v1, তাহলে এটা v2 ভেক্টর, এটা v1 ভেক্টর, উল্টো দিকে হবে মাইনাস v1 ভেক্টর। তার মানে কি v2 আর মাইনাস v1 এর যে লব্ধি বা রেজাল্ট্যান্ট, সেটাই হবে আমার ত্বরণ, সেটাকে t দিয়ে ডিভাইড করতে হবে অবভিয়াসলি। তো তার ডিরেকশনটা হবে কি এই দিকে সামান্তরিক সূত্র অনুযায়ী, তাই তো? তার মানে এটা খুব ভালো করে খেয়াল রেখো যে কোনো বস্তুর বেগ যেদিকে, ত্বরণের ডিরেকশন সেদিকে নাও হতে পারে। এইখানে কিন্তু বেগের দিকেই ত্বরণের ডিরেকশনটাও ছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা। দেখো বেগ এদিকে আর এদিকে, ত্বরণটা হচ্ছে এই দিকে, তার মানে তোমাকে ভেক্টর অ্যাডিশন বা ভেক্টর সাবট্রাকশন এখানে করতে হবে। ওকে, আচ্ছা, সিমিলারলি এখানেও তোমার ওই গড় ত্বরণ, তারপর তাৎক্ষণিক ত্বরণ, এইসবের ডেফিনিশন এখানেও দেওয়া যায়। গড় ত্বরণ মানে কি? গড় ত্বরণ মানে মোট বেগ চেঞ্জ, বেগের চেঞ্জ বাই সময়। হ্যাঁ, আচ্ছা, তাৎক্ষণিক ত্বরণ মানে ধরো কোনো একটা পার্টিকুলার এই দিক বরাবর ভেলোসিটির চেঞ্জ হলো dv dt টাইমে, তার মানে তাৎক্ষণিক ত্বরণ হবে এটা। তাৎক্ষণিক ত্বরণ কি হবে?
ডিএ হবে ডিভি বাই ডিটি, ডিএ হবে ডিভি বাই ডিটি। ওকে, আচ্ছা এবার আমরা জানি যে ভি মানে কি হয়, ডিএস বাই ডিটি, তাই তো। তাহলে এটাকে আবার এরকমও লেখা যায় যে ডি ডিটি অফ ডিএস ডিটি, তার মানে এটা সেকেন্ড ডেরিভেটিভ হয়ে যাবে, এটা হবে d2s dt2। d2s মানে এটা সরলের টার্মসে লেখা হলো। হ্যাঁ, পরবর্তীকালে অঙ্ক করতে গেলে তোমরা বুঝতে পারবে এটা কি। আমি এই ডাবল ডেরিভেটিভ তো আগেই তোমাদের বলেছি ওই যখন ডিফারেন্সিয়েশন পড়াচ্ছিলাম, তো এই জিনিসগুলো কিন্তু তোমরা একটু মাথায় রেখো। আচ্ছা, এবার আমরা দেখি মন্দন কাকে বলে। তো মন্দন বেসিক্যালি হচ্ছে ঋণাত্মক ত্বরণ। তার মানে তোমরা যখন দেখবে যে যখন একটা গাড়ি চলতে চলতে ব্রেক কষে, তার মানে কি তখন তার অন্তিম বেগ প্রাথমিক বেগের থেকে ছোট হয়, তাই তো। ব্রেক কষা মানে কি, ধরো 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, দিয়ে ওটা ব্রেক কষে 0 হয়ে গেল। তার মানে কি, যদি 20 থেকে 0 হয় তার মানে কি এটা হচ্ছে অন্তিম বেগ আর এটা হচ্ছে প্রাথমিক বেগ। তাহলে প্রাথমিক বেগটা কি অন্তিম বেগের থেকে বড়, তো সেক্ষেত্রে কি হবে, এই যে ত্বরণের জন্য যেটা হয় v2 মাইনাস v1 বাই টি, এটা কি হয়, ঋণাত্মক হয়, নেগেটিভ হয়, তাই তো। তো সেই ঋণাত্মক ত্বরণকে বলে মন্দন। উদাহরণ হচ্ছে গাড়ির ব্রেক দেওয়া। আচ্ছা, আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তোমরা নিশ্চয়ই দেখেছো এই বস্তুটাকে, যে কোনো বস্তু যদি ওপর থেকে নিচে ছেড়ে দিই কি হয়, ব্যাপারটা কি হয়, আস্তে আস্তে ওর এ বাড়তে থাকে, স্পিড বাড়তে থাকে, তাই তো, বাড়তে থাকে। এখানে 0 দিয়ে আস্তে আস্তে বেড়ে নিচে পড়ে। তো এখানেও একটা ত্বরণ কাজ করে, এই ত্বরণটা কাজ করে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য, যেটাকে বলে অভিকর্ষজ ত্বরণ, যার মান তোমরা সবাই জানো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটাকে আমরা জি দিয়েও ডিনোট করি। তো আজকে আমরা এই পর্যন্তই পড়ি। পরের দিন আমরা এই 1D মোশনের বিভিন্ন রকমের ফর্মুলা আমরা দেখব, কি করে আমরা মানে কোনো ত্বরান্বিত বস্তুর গতিপথ কি করে আমরা বিশ্লেষণ করতে পারি, কি করে আমরা ওই সমস্ত ইকুয়েশনস আমরা ডিরাইভ করতে পারি, সেগুলো আমরা দেখব পরের ক্লাসে। ওকে।